একটু দেরি হওয়ার জন্য সকলের কাছে একটু দুঃখিত। শুরু করছি আজকে হোমিও পাঠচক্রের আলোচনা। সকলকে স্বাগত জানাই হোমিও পাঠচক্র গ্রুপে। আজ রবিবার 8ই ফেব্রুয়ারি 2025। প্রতি মাসের দ্বিতীয় রবিবার আমাদের আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা মেসেজে দিয়েও দিয়েছি। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেই চ্যানেলের বই থেকে ক্রনিক মাইগ্রেন উইথ রেপার্টরি বই থেকে আলোচনা করা হবে সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ সাপ্রেশন মে টেক প্লেস চ্যাপ্টার থেকে। এটা চলছে, এই আলোচনাটা কন্টিনিউ থাকবে। আর দ্বিতীয় পর্বে আলোচনা থাকবে, একটা গল্প দেওয়া হয়েছে, সেই গল্পের মাধ্যমে রোগীলিপি করতে হবে রুবিক নির্বাচন। আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার রমনাথ চক্রবর্তী। আরো অনেক স্যারের উপস্থিত থাকবেন, আপনারাও অ্যাডিং করবেন, জয়েন করবেন। আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। স্যার শুনুন। আচ্ছা, আমি উপস্থিত সকল চিকিৎসক বিন্দু তাদের ঘুম নষ্ট করে এই যে ক্লাসে এসছেন আজকে আলোচনা, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা জানাই। এবং আমাদের এই পাঠচক্রটা দীর্ঘদিন আমার বাড়িতে চলেছে, প্রায় বছর 5-6 হবে, 5-এর বেশি। লকডাউন হতে সব বন্ধ হয়ে যায়, তারপর আরো একবার চালু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা চালাতে পারিনি। কিছু কিছু অল্প কিছু ভিডিও আমাদের আছে, কিছু কিছু মিস হয়ে গেছে, কিন্তু আমরা আবার শুরু করছি, চেষ্টা করছি এটাকে চালু করার জন্য। এটা একটা উদ্দেশ্য আছে, মাসে একবার করে, তো সেই জন্য আমি চেষ্টা করবো এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা যেটা কিন্তু সকলেরই কাজে লাগবে এবং ভাবনা চিন্তার খোরাক যোগাবে। আমরা আগের দিন কি করছি, খুব সংক্ষেপে 3টে মেকানিজমের সাপ্রেশনের গতি প্রকৃতি, মানে কি রকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। তা এইবার হচ্ছে কি, এইখানে এই যে সাপ্রেশন নিয়ে যে কথাটা এখানে বলছেন যে যেই চ্যানেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাপ্রেশন বুঝি না, প্র্যাকটিক্যালি আমরা আমাদের প্যালিয়েশন বা সাপ্রেশন গুলোকে আমরা কিওর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে আমাদের চালাকি করার কোনো রাস্তা নাই। কারণ হ্যানিম্যান এমন একটা নিয়ম নীতির মধ্যে বেঁধে দিয়ে গেছেন, এমন অবজারভেশন তিনি দিয়ে গেছেন, যে অবজারভেশনকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারছি না। এবং সো কল মডার্ন সিস্টেম অফ মেডিসিন এর ধারে কাছে নেই। চাকচিক্য বেড়েছে, তাদের রোগীর সংখ্যা বেড়েছে, কিন্তু রোগের সংখ্যাও তার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে, এবং সেটা খুব দ্রুত গতিতে বেড়ে চলছে। এটা কারণটা কি? দ্রুত গতিতে বেড়ে চলে এই যে ব্যাপারটা হচ্ছে কি, এটা অন্যান্য যে কোনো প্যাথিতে, ডিসিমিলার প্যাথিতে এই ঘটনাটাই ঘটবে। যার জন্য কি করলেন, আবিষ্কার করলেন, হোমিওপ্যাথি আবিষ্কার করলেন যাতে এরকম কিছু না ঘটে। কিন্তু আমরা তো ঘটানোর মালিক, আমরা তো ঘটনাকে অনুসরণ করি না, আমরা ঘটানোর মালিক। আমরা কিছু একটা ঘটাতে পারলে আমরা খুব খুশি হই, আর সেই ঘটনাটা যদি আমার সাপেক্ষ হয় বা আমার পক্ষে হয় তাহলে তো অতি উত্তম। এবং আমরা হোমিওপ্যাথি চিকিৎসাও কেন পিছিয়ে থাকবো? অন্যান্য ইয়ে এরকম পেশেন্টের রিলিফ দিচ্ছে, এরকম সাপ্রেশন তারা মানে না, তার কিওরি বলে, সিমটম চলে গেলে কিওরি বলে। তো এরকম করছে, তো আমরা ওই পথে হাঁটবো না কেন? আর এই পথে হাঁটার তো মজা, পকেট ভর্তি পয়সা, সামাজিক সম্মান, ইভেন পরিবারেও কিন্তু অনেক সম্মান। কারণ একজন সৎ হোমিওপ্যাথকে তার বন্ধু বান্ধব, তার পরিবার পরিজন থেকে শুরু করে সামাজিকভাবে প্রতি মুহূর্তে তাকে হেনস্থা হতে হয়। কারণ ব্যাপার হচ্ছে তিনি অসৎ পথে রোজগার করতে পারেন না, তিনি সৎকে সৎ বলেন, অসৎকে অসৎ বলেন। এই যে মানসিক দৃঢ়তা, যেটা এই দৃঢ়তা যদি হোমিওপ্যাথি না থাকে তাহলে সে হোমিওপ্যাথ হতে পারবে না। সাদেকে অ্যানিম্যাল হোয়াট ইজ সাপ্রেশন, এই কথাটা ওখানে কেন বলেছে? অর্গানের শুরুতে ওই কথাটা কেন বলেছে? ব্যাপার হচ্ছে পৃথিবীতে যারাই সত্যের জন্য লড়াই করেছেন তাদের সাফার করতে হয়েছে। এবং কপাল ভালো যে প্রকৃতি তাদের হতাশা করে নাই,
প্রকৃতি তাদের মানসিক দৃঢ়তা বাড়িয়েছে এবং মনের শান্তি এনে দিয়েছে। শান্তি কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না, সামাজিক সম্মান দিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি হচ্ছে উপলব্ধির বিষয়, যা কাউকে প্রকাশ করা যায় না। এটা শুধুমাত্র তাড়ি উপলব্ধি, চোখ বুঝে উপলব্ধি করার বিষয়। এটা বহু মানুষের জীবনে অধরা। বর্তমান যুগে আমরা সুখের পেছনে দৌড়ে বেড়াচ্ছি, শান্তির পেছনে নয়। ফলে সুখের পেছনে দৌড়ে বেড়ালে সুখের সঙ্গে একটা অযোগ করে দেন, অসুখ আসবে। প্রত্যেক ক্রিয়ারই তো বিপরীত একটা আছে, বিপরীত অবস্থা আছে। ফলে সুখের পেছনে দৌড়ানোর সঙ্গে তার সঙ্গে অটাকেও আমরা ফ্রি গোল মানে ফ্রি পাচ্ছি আর কি। যত সুখ কিনছি তার সঙ্গে ফ্রি হিসাবে অযোগ করে অসুখ কিনছি। তো এই কেনার ব্যাপারটা আমাদের চলে আসছে। আমরা অন্যান্য প্রার্থীকে গালাগালি দিই বা অন্যদের সমালোচনা করি। আমাদের সমালোচনা করতে ভালো লাগে, কারণ আমরা নিজেরা যদি ধোয়া তুলসী পাতা হতে পারি, বা আমাদের যদি এই হোমিওপ্যাথিটা একটু প্রচার হয়, দুটো খদ্দের হতে পারে, এইরকম মানসিকতা নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। কিন্তু কথা হচ্ছে কি, মোডাস অপারেন্ডি, সুস্থ মানুষের মোডাস অপারেন্ডি তা তো নয়। নর্মাল অ্যাপোলিশন হ্যানিম্যান কি বলছেন? তিনি বলছেন ফর দ্য হায়ার পারপাস অফ লাইফ। সোজা কথায় মানব, এটা বাংলা করলে হায়ার পারপাস মানে মানুষের কল্যাণ, মনুষ্য সমাজের কল্যাণের জন্য এটা হয়েছে। আপনি ভাগ্যবান যে আপনার উপরে এরকম কল্যাণ করার দায়িত্ব বর্তেছে। সেই দায়িত্বকে আপনি পালন করছেন? আপনি আদৌ বোঝেন কোনটা কিওর, কোনটা প্যালিয়েশন, কোনটা সাপ্রেশন? এগুলো খুব ভাববার বিষয়। কারণ হোমিওপ্যাথিতে ফিলোসফিটা যদি না পড়েন, ফিলোসফি উইল বি গাইড, ফিলোসফি আপনাকে গাইড করবে। অন্য কোনো প্যাথি আপনাকে সাপ্রেশন, প্যালিয়েশন, কিওর দেখাতে পারবে না, কারণ তাদের সেই কিওরে কোনো ভিত্তি নেই। আজকে আমার সুগার হয়েছে, আমি একজন হোমিওপ্যাথি পারলাম না, ওষুধ দিলাম, আমি দেখাতে পারলাম না যে তার 400 সুগার 120-তে হয়ে গেছে। আমি ফেলিওর সমাজের চোখে। কিন্তু পেশেন্টই শেষে ভালো আছে, কিন্তু আমার কথা সে মানবে না, মানলো। কিন্তু আমি তো সত্যটা বুঝেছি। কিন্তু যে ডাক্তার ওষুধ দিয়ে কি করলো, 1 সপ্তাহের মধ্যে ওটাকে 120-তে নিয়ে চলে আসলো, জয় জয়কার তার। এই তো দেখো, তোমরা কি পারো এরকম করতে? এরকম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। এই যে চ্যালেঞ্জটা বোকার মতো তো গ্রহণ করার কোনো কারণ কিছু নেই। কারণ ব্যাপার হচ্ছে যে ওটা ছেড়ে দিলে তারপর কি হবে? তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে যে থেরাপিউটিক ভাওতাবাজি, এটা চলছে। খুব দুর্ভাগ্যের বিষয়, আমরাও কিন্তু ক্রমশ ভাওতাবাজ হয়ে পড়েছি। নিজের ঢাক পেটাতে গিয়ে হোমিওপ্যাথি সর্বনাশ করছি, অ্যাজ ওয়েল এজ আমরা বুঝি না যে কোনটা কিভাবে করতে হয়। তো ফলে এটা বুঝি না কেন, আমরা রুগীকে সময় দিতে চাই না, আমরা সংখ্যায় বিশ্বাস করি। হ্যানিম্যান কিন্তু 153-তে আমাদের কি বলছেন, 153-তে হ্যানিম্যানের মূল কথা আনকমন, পিকুলার, স্ট্রাইকিং, এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে বলছে। এই সিমটম গুলোর উপর ভিত্তি করে আমাদের ড্রাগ সিলেকশন করতে হবে। এটা কি শুধু ওইটুকুই? সর্বক্ষেত্রেই এই গুণগত মানটাকে খেয়াল রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই গুণগত মানটাকে বজায় রাখতে হবে, তবেই তো হোমিওপ্যাথি হবে। আমি হোমিওপ্যাথি মানে শুধুমাত্র চিকিৎসক তা নয়। আমি মনে করি হোমিওপ্যাথি হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা আল্ট্রা মডার্ন লাইফস্টাইল, আল্ট্রা মডার্ন সেন্স অফ জাস্টিস। তো ফলে এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা সেই জায়গাটা পৌঁছতে পারছি না কেন? কারণ আমাদের সেই লোভ রয়ে গেছে, নামের লোভ, টাকার লোভ, সম্মানের লোভ, যাই বলুন, এগুলো রয়ে গেছে। কিন্তু তা কি পাওয়া যায় না? সৎ পথে, সোজা ভাবে, একদম সঠিক পথে, হ্যাঁ পাওয়া যায়। পথটা কঠিন, পাওয়া যাবে না তা নয়। কিন্তু মনে রাখবেন, এই পাওয়ার সঙ্গে কিন্তু আপনি সুখের বদলে শান্তি পাবেন, পরম শান্তি, পরম তৃপ্তি পাবেন। তৃপ্তিটা হচ্ছে অন্য জিনিস। এই যে আমাদের মানসিক সম্পদটাকে অ্যাচিভ করতে হবে, নট মেটেরিয়াল সম্পদ। মেটেরিয়াল সম্পদ তার অটোমেটিক ওয়েতেই আপনার কাছে আসবে, তার জন্য মাথা খারাপ করার কিছু দরকার নেই। কিন্তু ওই হ্যানিম্যান একটা কথা বারবার বলেছেন, তার আমি রিচার্ডের একটা বই জায়গায় পড়ি, তিনি হ্যানিম্যান বলছেন যে তোমরা সংযত জীবন যাপন করো, নাহলে তোমরা অসৎ হয়ে পড়বে। আর অসৎ হলে পরে কি সে হোমিওপ্যাথ হতে পারবে? এবার বুঝুন ব্যাপারটা। এবার সৎ হবেন না অসৎ হবেন? তাহলে দেখুন, এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেখানে আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা বা আপনার মানসিক ব্যাপারটাকেও পরিবর্তন করতে সে পারে। তাহলে এটাকে আমি কেন বলবো না যে এটা ওয়ে অফ লাইফ, এটা একটা নিউ লাইফ প্রসেস, আমি বলতে বাধ্য হচ্ছি। এইরকম একটা সুযোগ আমরা পেয়েও আমরা নিজেদের হারিয়ে ফেলছি লোভের কাছে, বা আমাদের অজ্ঞতার কাছে, যাই বলুন, আমরা হারিয়ে ফেলছি। আসুন আমরা একটু চেষ্টা করে নিজেদের একটু
সংশোধিত করার চেষ্টা করি। এখানে কি বলছে, রেগুলার স্কুল ওয়াজ forced to cease their method of cauterizing the heart canker বলে নাকি canker on account of the fearful secondary process that developed. সিফিলিস ক্যান্সার, এটাকে কি হচ্ছে, এটাকে যখনই আমরা এটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে কি করে, কটারাইজিং। কটারাইজিং বলে তো হবে না, যদি বার্ন বলি তাহলে তো ওটা জলো হয়ে যাবে। কটারাইজিং বলছি, কেমিক্যাল বার্ন হতে পারে, রেডিয়েশন হতে পারে, ইট মে বি সো অনেক কিছু হতে পারে। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই এই যে তাহলে বার্নটা করা হচ্ছে, এটা বার্ন বলা যাবে না, কটারাইজিং বলতে হবে, নাহলে কিন্তু আপনি মূর্খ। তাহলে এই যে কটারাইজিং করা হচ্ছে কিসের জন্য, ফর ফিয়ারফুল সেকেন্ডারি প্রসেস। আমি আগে আলোচনা করছি, বিভু এগুলো হবে প্রচন্ড ভয়ঙ্কর পেনফুল, সেগুলো বিভু গুলো প্রচন্ড পেনফুল, ভয়ঙ্কর পেনফুল। তাহলে এই যে দ্বিতীয় প্রসেসটাকে আটকে দেওয়া হলো, আটকে দিলে তাহলে কি হলো, আমি তাহলে পেশেন্টটাকে আমি সেভ করলাম। দেখো তোমার এরপরে এই হতে পারতো, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম from by the modern system of medicine। কারণ আমরা তো এতটা মডার্ন হতে পারিনি। এবার তাহলে কি হলো, they found that the secondary symptoms were less severe when the initial lesion was not interfered with and tertiary stage was not so liable to develop, and they were less severe when the primary syphilis was treated constitutionally। এইবার কথাগুলো আসছে, তারা কি কি অবজার্ভ করেছে, যদি তার প্রাইমারি লেশনটাকে যদি আমরা উড়িয়ে দিই তাহলে সেকেন্ডারি লেশনটা অত মানে ভয়ঙ্কর ভাবে আসে না, এমনকি টার্সিয়ারিটি অতটা আসে না, উড়িয়ে তো দিলাম, এই হচ্ছে প্রসেস। কিন্তু যদি কনস্টিটিউশনালি যদি আমরা ট্রিটমেন্ট যদি করি, আমার সৌভাগ্য হয়েছে কিছু করার, আমার গনোরিয়াটাই বেশি চিকিৎসা করার সুযোগ পেয়ে, আমি কিছু সিফিলিস, অ্যাক্টিভ সিফিলিস আমি পেয়েছি, এখন আর পাওয়া যায় না। এখন আমি সিফিলিস পাই না, এখন গনোরিয়া বছরে একটা দুটো যা পাই সেটা হচ্ছে সাবপ্রেসড গনোরিয়ার হিস্ট্রি যেটা পাই। আবার সেটা দিলে পরে আবার হয়টা কি, অনেক সময় ডিসচার্জে এস্টাবলিশ করে পেশেন্ট পালিয়ে যায়, অনেকে গালাগালিও দেয়, কি করব, হোমিওপ্যাথ না, এগুলো সহ্য করার মতো চামড়া মোটা থাকা দরকার আমাদের। তারপরে এই যে চিকিৎসা পদ্ধতি যেটা চলছে সেটা কিন্তু আমাদের হ্যানিম্যান কিনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, দেখো বাবা তোমরা যে এত কিছু আয়োজন করছো, আয়োজন করে এত গবেষণা, এত আয়োজন করে, এত মডার্ন সিস্টেম ঝিকঝাক করে এত কিছু করে যে করছো, তা আমার এই একটা মাত্রা, মানে যদি সঠিক চিকিৎসকের হাতে মাধ্যমে মাত্রা প্রয়োগ করে, তাহলে দেখবে তোমাদের সব কেরামতি শেষ, সব দ্যাট উইল বি রিটার্ন। রিটার্ন আমরা প্রচুর রিটার্ন হতে দেখেছি, একটা দুটো রিটার্ন হতে দেখিনি, ইভেন আমি ম্যালেরিয়া পর্যন্ত রিটার্ন হতে দেখেছি। সবার হয় না, কারো স্কিন ডিজিজে এলিমিনেটিং প্রসেসটা হয়ে যায়, কারো ডায়রিয়া হয়, আমি এমন দেখেছি, দু একটা ক্ষেত্রে দেখছি তার ব্লাড ডিসেন্ট্রি পর্যন্ত হয়েছে আপনার এই ওষুধ দেওয়ার পর। এখন ব্লাড ডিসেন্ট্রি হলে তখন হাত চুল করবে ওষুধটা দেওয়ার জন্য, কিন্তু যদি আপনারা পেশেন্টটাকে থরলি চেক আপ করেন, প্রতিটি সিমটম খুঁটিয়ে খুঁটিয়ে যদি দেখেন, অ্যাজ এ হোল তার যদি ফেসিয়াল ইন্ডেক্স যদি আপনি দেখেন, দেখবেন আপনি পেশেন্ট অ্যাজ এ হোল বেটার আছে। এমনকি 8 বার 10 বার রক্ত পায়খানা করো, তার কিন্তু সেরকম কোনো দুর্বলতা নাই। এগুলো আমার একবার দুবার না, অনেকবার দেখার অভিজ্ঞতা আছে। তাহলে ব্যাপার হচ্ছে কি, এই যে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের প্রয়োজন আছে, চিকিৎসা করতে গেলে নলেজ অবশ্যই দরকার আছে, কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন যদি আপনাকে লেজ তুলে পরে আবার শিক্ষা দেয়, তা সেরকম প্র্যাকটিস অফ মেডিসিন না জানাই। যদি আপনার দৃঢ়তা আনতে পারে সেই নলেজ, যে নলেজ ওন প্র্যাকটিস অফ মেডিসিন মধ্যে নলেজ আছে নেই তা নয়, সেখান থেকে এরকম ভাবে বাছাই করে নেই, আমরা বাছাই করে নেব আমাদের ফিলোসফি অনুসারে। তার ফলে ব্যাপার হচ্ছে যে আমরা যদি এইটা একটু বুঝতে পারি যে আমরা কিভাবে এটা এগোবো, কিভাবে আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে যখন দেখিয়ে দেবো যে এরকম পর রিটার্ন করছে, এই রিটার্ন করা মানেটা, রিটার্ন করা মানে সারে নেই, তাহলে আমরা তো প্যাথোলজিতেও দেখিয়ে দেবো যে দেখো তোমার তো নাই, আমি তো সারিয়ে দিয়েছি, ওষুধ দিয়ে বসে গনোরিয়া ডিসচার্জ ফিরে আসছে কেন, এটার কোনো ব্যাখ্যা এরা দিতে পারবে না। আমি এটা দেখেছি, আপনার শুধু গনোরিয়া বলে বলছি না, আমরা বহু কেস আছে আপনারা দেখতে পাবেন যেগুলো সকল সারিয়ে দেওয়া হয়েছে,
সেগুলো সব রিটার্ন করছে, রিটার্ন করে রিটার্ন করে অবশ্য পেশেন্ট আপনার থেকেও রিটার্ন করে পালিয়ে যাচ্ছে। কারণ আমি যখন সারাতে পারছি না, যখন যেটা বেরিয়েছে সেটা তো সুদ সমেত আসবে। প্রকৃতি তো সবসময় সুদ সমেত করে। প্রকৃতি যেমন আপনি সৎ পথে চলেন, ঠিক মতন চলেন, আপনাকে সুদ সমেত, সুদ নয় এটা যে উপহার স্বরূপ আপনাকে একটা সুন্দর জীবন দেবে। আর যদি আপনি অসৎ পথে চলেন, বদমাশি যদি করেন, প্রকৃতির নিয়ম যদি ভঙ্গ করেন, তাহলে সুদ সহ আপনাকে কিন্তু শাস্তি দেবে। এবং আমরা বর্তমানে এই যে সমাজটা, এই সুদ সহ শাস্তি পেয়ে চলেছি। কারণ আমরা সুখের পেছনে দৌড়াচ্ছি। সুখ তো আপনাকে একটা করে দেবে, তার সঙ্গে অযোগ করে দেবে। যারা সুখ জোগাড় করবে তার পেছনে একটা করে অযোগ হবে। সুখ খোঁজার আগে খুব ভেবে চিন্তে সুখ খুঁজতে হবে। এবার আসা যাক, এখান থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি প্রাইমারি অ্যাফেকশনটা যদি আমরা দূর করে দিতে পারি, শুধু এই গনোরিয়া সিফিলিসের ক্ষেত্রে না, স্কিন ডিজিজ বলুন বা একটা ডায়রিয়ার ক্ষেত্রে বলুন, এরকম যদি হয়, করে দিতে পারলে পরে আমরা খুব মজা, পেশেন্টও খুশি, আপনিও খুশি, আপনার কাছে দুটো পেশেন্ট পাঠাবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো সাবটেস্ট করে দিয়েছেন। আপনি কি বোঝেন কোন ডায়রিয়াটা সাবটেস্ট হলো, কোনটা কিওর হলো? আপনি বোঝেন না। কেন? আপনি শুধুমাত্র ফর ডায়রিয়া প্রেসক্রিপশন করেন। শুধু ডায়রিয়া নয়, তার সঙ্গে সঙ্গে মানুষটাকে ধরতে হবে। যেটা কেন্ট কিন্তু তার প্রতিটি লেখার মধ্যে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে ছোট্ট ছোট্ট করে এক একটা এপিসোডে তিনি কিন্তু এটা বারে বারে আমাদের বলেছেন। কিন্তু আমরা কেন্টের বই পড়ি না বা পড়লে বুঝি না। কারণ মানুষটাকে বাদ দিয়ে কি করে? আমি যেমন বলি কবন্ধ প্রেসক্রিপশন, এই কথাগুলো অনেকেই সহ্য করতে পারবে না। কবন্ধ প্রেসক্রিপশন মানে গলা কাটা ভূতের গল্প শুনেছেন তো? মানে তার গলা কাটা পড়েছিল, সেই গলা কাটা পড়ার জন্য সে কবন্ধ ভূত আর কি, তার গলা নেই আর কি, সেই ভূতটার গলা নেই আর কি। তো যার জন্য সে কি, এইখানেও তাই তো, এখানে গলা নেই মানে গলার সঙ্গে তার মাথার লিঙ্ক তো, মানে যে প্রেসক্রিপশনে মাথা নেই, মাথা নেই মানে কি মন নেই, সেই প্রেসক্রিপশনে কোনো মূল্য নেই। এখন এইটা অনেককে বললেই অনেকে ঘাবড়ে যাবে, তাই তো অ্যাকুট কেসেও আমি কেন মনের ইয়ে দেবো? আরে বাবা, আপনি যদি একটা বিপদে পড়েন তখন তো মনের লক্ষণগুলো তো বেশি জোরদার হবে। আমি ভয় পেয়ে গেছেন, আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, সেটা ক্রনিকের ক্ষেত্রে তো অতটা আপনাকে একদম সরাসরি আপনাকে লক্ষণ দেখা দেবে না। কিন্তু যদি আপনি একটা দেখেন যে আপনার বাচ্চার একটা বিরাট বড় ফোড়া হয়েছে পেটের ওপরে, আপনি ভয় পাবেন, কি হবে, অমুক হবে তমুক হবে। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, তাহলে এখানে একটা ভয় আসছে। তাহলে অ্যাকুট কন্ডিশনে তো ভয় থাকে, তো ভয় থাকে বা অন্য যাই যে কোনো মেন্টাল সিমটম থাকে, থাকে না তো তা তো নয়। কিন্তু আমরা তো এই ফোড়াটাই দেখবো, আর তো জিজ্ঞেস করবো না কিছু যে বাচ্চাটা আমি ফোড়াটা নিয়ে সে কি ভাবছি, ফোড়াটা কিসে বাড়ে, ফোড়াটার রং কেমন, ফোড়াটা ঠান্ডায় বাড়ে না গরমে বাড়ে, এবার গরমে কমে, হ্যাঁ, আমরা সিমটম গুলো সব নেবো, নিয়ে আমরা কি করবো, ফোড়ার চিকিৎসা করবো। হ্যানিম্যান তা তো বলেন নাই। আপনি যদি মানুষের চিকিৎসাটা করেন, ফোড়াটাও সারবে। এই হচ্ছে কথাটা, যেটা আজকে আমি প্রথমে আলোচনা করতে গিয়ে বলেছি। যদি আপনি সৎভাবে যদি রোজগার করেন, তাহলে আপনি শান্তিও পাবেন, পাশাপাশি সুখও পাবেন। আর শুধুমাত্র সুখের জন্য যদি আপনি করেন, শান্তিটা আপনার জীবন থেকে মাইনাস হয়ে যাবে। আপনার পরিবারটাই গঠন হবে না। প্রত্যেকটি আপনার অসৎ পয়সার ফল আপনাদের ভোগ করতে হবে পরিবারের প্রতি। এটা কিন্তু কোনো দার্শনিক কথাবার্তা নয়, এটা দিস ইজ ফ্যাক্ট। জীবনে বারে বারে দেখেছি, দেখে আমি বুঝতে পারছি যে হ্যানিম্যান যে জিনিসটা করে গেছেন, সেটাকে যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের চরিত্রের মিউটেশন করা অত্যন্ত জরুরি। যদি না করে থাকেন, চেষ্টা করুন। মিউটেশন না করলে কিন্তু আপনি ভালো একজন হোমিওপ্যাথ হতে পারে, আপনাকে ধরা দেবে না। আমি যেন বারবার জুনিয়রদের একটা কথা বলি, বাবা ভালো করে রেকর্ডিং করো, সময় দাও, তাতে দুটো পেশেন্ট কম দেখো, না তোমার দুটো কমই হবে পয়সা। কিন্তু পেশেন্টের কথাগুলো লেখো, পেশেন্টের কথাগুলো লেখো, লিখে ওই কথাগুলোকে বোঝার চেষ্টা করো। পেশেন্ট হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। নিজেই বুঝতে পারবে সাপ্রেশন হয়েছে কি হয়নি, তার কথা শুনেই বুঝতে পারবে। এবার আসা যাক, what is true of the syphilitic process is true all processes. সিপিলিটিক প্রসেসের ক্ষেত্রে এটা ট্রু হবে, তাহলে অল প্রসেসের ক্ষেত্রে এটা ট্রু হবে। কারণ এটা স্বাভাবিক ব্যাপার না। এবং তারপর কি বলছে, ফলে কি হবে, আন্ডারলাইন ট্রু প্রসেস, প্রসেস মানে কি ফিজিওলজিক্যাল প্রসেস, সেখানে গন্ডগোল হবে, সেখানে সব গন্ডগোল হবে। তাহলে বোঝা গেছে যে প্রত্যেকটা প্রসেসে গন্ডগোল হয়ে যাবে।
এখানে কি বলছে প্রভাবলি, এটা তখনকার যুগে মানুষ তো একটু ধর্ম মানতেন, আর তারা এত অসৎ বুদ্ধি তাদের ছিল না, সেই জন্য যে ছিলেন এখানে 50% কথাটা বলেছে। আমরা তো এই কথাটা বলতে পারবো না, ওনার কথাটা মানতেই পারবো না। এখানে বলছে প্রভাবলি, সম্ভবত 50% of all so-called cure are nothing more or less than suppression of some forms, some deflection of the disease process, or arrest of elimination in some part of the organism, and a closure of tying of sluice gate of relief to a disease body. কি সুন্দর কথা, প্রত্যেকটি কথা একদম তীরের মতো মানুষের মনে গাঁথবে যদি তার বিবেক বুদ্ধি বোধ শক্তি থাকে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং তার যদি ভালো থাকে, তাহলে সে এখানে কি কি তিনি বলছেন, প্রভাবলি 50% কেস বলেছে, 50% বলবো না, এটা আরো অনেক বেশি হবে। তখনকার লোক তো এতটা ছিল না, জানতো না, তো এত চাপা দেওয়া প্রসেসও তখন ছিল না। এখানে তাহলে কি বলছেন, 50% so-called কি নাথিং বাট মোর দ্যান এ সাপ্রেশন অফ সাম ফর্মস, মানে একটা ফর্মকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটা ফর্মকে সাপ্রেশন করছি। ফর্মগুলো ধরা যায় ভাই, আপনি যখন একটা ফর্মকে আপনি ওষুধ দিয়ে আপনি কমিয়ে দিলেন, তারপরে যখন একটা ফর্ম এলো, এনে আসতে পারে, পরে আসতে পারে, আপনি যদি একটু ভালো করে রেকর্ড করেন, আমি ধরতে পারবো যে এটা তো আমার ল ফলো করেনি। কারণ আরোগ্য হতে গেলে ল ফলো করতেই হবে, কোনো না কোনো ভাবে করতেই হবে। ল ফলো করেনি, এটা হচ্ছে প্রথম কথা। অ্যাকুট কেসে তো আপনি কমে গেলে আর তো কেউ আসে না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে এই যে লটা ফলো করে, এটা যে আপনি দেখলেন না, এবার তারপরে আবার কয়েক মাস বাদে আবার আসলো, আবার দেখুন অ্যাকুট একটা কন্ডিশন নিয়ে আসলো, আবার দেখুন সেই ব্যাপারটা এরকম হয়ে যাবে, ওরকম গন্ডগোলটা হয়ে যাবে। তখনও দেখতে পাবেন যে ওই সিমটম হয়তো কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু দেখতে পাবেন যে ওই ওষুধই বেশিরভাগ ক্ষেত্রে আসছে, বা ওর কাছাকাছি ওষুধ আসছে, পাশাপাশি ওষুধ আসছে, এরকম দেখতে পাবেন। রিসেন্ট একটা ঘটনা একটা বলছি, বাচ্চাটা বয়স বোধ হয় 3 হয়নি এখন, ওকে টিউবারকুলিনাম 200 দেওয়া আছে ছেলেটাকে, হার্ডলি মাসখানেক হবে, কি খুব বেশি হলে 40 দিন হবে, এর বেশি না। আমার কাছে গত সপ্তাহে এসছে, প্রচুর গায়ে র্যাশ বেরিয়েছে, খেতে পাচ্ছে না, গলাটা আমি সেরকম কিছু খুঁজে পেলাম না। যাই হোক, গলাটা দেখলাম, বাচ্চার দুরন্ত মনে কমেনি, তখন বলছে না আশেপাশে একটু হামটাম তো হয়েছে, ভাবছি মায়ের দেওয়া হলো কিনা, সেই জন্য নিয়ে আসলাম, তাহলে কি মেথি জল খাইয়ে দেবো? আমি তো তোকে কোনো জলই খাওয়াতে হবে, আমি দিচ্ছি খাওয়া। এবার আমি কি করলাম, পেশেন্ট দূরত্ব দুরন্ত না, দুরন্ত মানে কি করবো, মাঝে মাঝে একটু পিঠটা চুলকে দিতে বলছে, গাটা চুলকে দিতে বলছে, দুরন্ত মানে কিচ্ছু করে না। আমি দেখ স্রেফ প্লাসিবো দিয়ে দিই, সে প্লাসিবো দিলাম, যেখানে চারিদিকে ওর আশেপাশে সব এরকম হয়েছে, মিজিলস হয়েছে, সেখানে প্লাসিবো দিতে গেলে হাত কাঁপে বই কি। আমি পরের দিন সন্ধ্যাবেলা আমাকে ফোন করে ওর দিদা বলছে কাকু তোমার ওষুধটা খুব ভালো কাজ করে। কেন? বললো অনেকটা বেটার। আর কিরকম বেটার? বলছে এই উপরের দিকে মাথার দিক থেকে বুক পর্যন্ত এগুলো সব চলে গিয়েছে, আর নিচের দিকটা পেটের ছিল তো, এখন ওটা পায়ের দিকে আবার ছড়িয়েছে, হ্যাঁ পায়ের দিকটা বেড়েছে। তবে ওই আচ্ছা তো চুলকাচ্ছে, এরকম ব্যাপারটা। এটা কি শো করলো সে, হেরিং ল অফ কি শো করলো। তাহলে দেখুন, এই যে 1 মাস কি 40 দিন আগে আমি তাকে যে ওষুধটা দিলাম, একটা কনস্টিটিউশনাল ড্রাগ দিলাম, চারিদিকে এরকম হচ্ছে, মিজেলস হচ্ছে। আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তার মিজেলস এর প্রোটেকশন বলে চায় না আপনাদের কাছে, চাইতো। আমি সব নামগুলো এখন ভুলে গেছি, প্রথম জীবনে জানতাম, 2-1 বার যে অপরাধ করিনি তা নয়, কিন্তু যখন বুঝলাম যে ওটা সঠিক পথ নয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি। এই ব্যাপারে ডক্টর কেশি দাস সে কাছে আমি ঋণী, তিনি আমাকে খুব বকা দিয়েছিলেন, বলছেন যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কোনো বিকল্প নাই, তুই ওটাই দিবি, না দিতে বলে দিবি না কিছু, তুই কেন এরকম ভাবে স্পেসিফিক করছিস কেন?
এ কি ধরনের চিকিৎসা হোমিওপ্যাথি? আসলে আমাদের কিছু কিছু স্টলওয়ার্ড বা যাদের বলে মানি আমরা, এরকম অনেকে এরকম অবজারভেশন দিয়ে গেছে। কোনটা অবজারভেশন, কোনটা ল, এটা যদি না বুঝি, লয়ের সঙ্গে যদি অবজারভেশন ট্যালি না করে, সে যত বড় অবজারভারই হোক না, যত নাম করে হোক, তাকে আমরা গ্রহণ করবো। আমরা লকে গ্রহণ করবো। ল হচ্ছে ইউনিভার্সাল বিষয়। তার ফলে এখানে তাহলে কি হলো, এই যে পেশেন্টটা, তাকে আমি ওষুধ দিলাম না, পরদিন থেকে দেখতে পেলাম হিয়ারিং লস ফলো করতে শুরু করেছে। তাহলে এইবার দেখুন, তাহলে ওই মিজেলস হলেই দিতে হবে এরকম ব্যাপারটা নয়, আপনাকে অবজার্ভ করতে হবে সেটা গতি প্রকৃতিটা কেমন। আর মিজেলস হলে পরে পেশেন্টের একটু খেতে কষ্ট হয়, গলা ব্যথা, গলা ব্যথা অতটা বোঝা যাচ্ছে না, তার দৌরাত্ম তো কমে নাই। তার পেশেন্ট অ্যাজ এ হোল তার কিন্তু দৌরাত্ম রয়ে গেছে। আর আমার চেম্বারে সব মাথা খারাপ করে দেয়, আর আমাকে খুব ভালোবাসে, আমাকে আসলে পরে জড়িয়ে ধরবে, হামি খাবে, এইসব করবে, আমার কাছে চলে আসবে, পেটে আবার সুড়সুড়ি দেবে, সুড়সুড়ি দেবে, হাসবে, এরকম ও করে হাসবে, বাচ্চা তো, আমি কিছু বলি না, বেশ মজাই পাই। তাকে ওষুধ দিলাম, তারপরে দুদিন পরে আবার এসে বলছে যে এখন তো পেট গুলো চলে গেছে, পা গুলো, তুমি কি ওষুধ দেবে? কি করে, আমি দিলাম না, গরিব মানুষ তো, এখন থাক, দিতে হবে না, যদি না কমে তখন আমি ওষুধ দেবো। প্রথমটা না দিলে হতো না, ওটা না দিলে হতো না। তাহলে দেখা যাচ্ছে কি, যে আমরা কিন্তু সবসময় ওষুধ দেবো তা নয়, আমাদের অবজারভেশনটা যে রোগ কেন্দ্রিক নয়, রোগী কেন্দ্রিক। এখানে রোগ কেন্দ্রিক হলে তার তো একটা ওষুধ দিতে হয়, তাই কি? তা তো নয়। এরকম কথা তো হ্যানিম্যান কোথাও বলেননি, তাহলে আপনি কেন দেন? আপনি ভয় দেন। তাহলে অডিসাপেরি কথাটা ভুলে গেছেন? ভয়টা কাটান। ভয় তো থাকবেই চিকিৎসক জীবনে, কাটাতে হবে, নির্ভয় হতে হবে। তাহলে কি হলো, এই যে ডিজিজ প্রসেস যেটা, এটা একটা, এখানে তাহলে এই কথাটা আমি কেন বললাম, তারপরে কি বলেছে দেখুন, সাম ফর্মস, কোন একটা ফর্মস ইয়ে করছে, কোন একটা ডিজিজ হচ্ছে, তার একটা ফর্মকে সে আটকে দিল, আর পরবর্তী ইয়েতে যেতে দিল না, এটা একটা হতে পারে। আরেকটা কি করতে পারে, সাম ডিফ্লেকশন অফ ডিজিজ প্রসেস, ডিজিজ প্রসেসকে কিছু ডিফ্লেকশন করে দিল, ডিজিজ প্রসেসটাকে আটকে রাখলো ওষুধ দিয়ে, এটা খান ভালো থাকবে। এটা তো সকল মানে আর কি বিভিন্ন, মানে আর কি কি বলবো, ডিজিজ, সুগার বলুন, প্রেশার বলুন, সকল এটা কি করছে, ফর্মটাকে আটকে আটকে রাখছে। ফলটা কি জানেন না আপনার? ফলটা তো সবাই জানে, সবাই বুঝি এটা ছেড়ে দিলেই বিপদ, লাভ দিয়ে ওটাই ছবল মারে। তবু বলি আমার, ওটা কি, ওটাই হচ্ছে আধুনিক চিকিৎসা। আসলে আমরা এই ধরনের রোগীগুলোকে ট্যাকেল করতে তো পারি। আমাদের মধ্যে কম লোক আছে, কি রে বাবা ভুলে গেছি, কি একটা মাদার দেয়, যেন মাদার দেয়, তারপরে বায়োকেমিক দেয়, এটা ওটা দিয়ে সবকিছু করতে থাকে, কিন্তু তা তো নয় আসলে। আপনি আগে বুঝুন ডিজিজের স্টেটটা কোন জায়গায় আছে, আপনি ওষুধ দিয়ে সেই স্টেটটাকে কতটুকু সাহায্য করতে পারবেন সেটাকে বুঝতে হবে। নিজের নিজের জ্ঞান অ্যাজ এ রোগীর স্টেটটাকে বুঝতে হবে। আমরা অনেক সময় তো এই অ্যালোপ্যাথি ওষুধ চালু রেখেও হোমিওপ্যাথি ওষুধ দিই, আমরা দিই তো, পরবর্তীকালে সে রোগে আস্তে আস্তে রিমুভ করতে শুরু করি। আমার তো একটা কেস এই মুহূর্তে আমার আন্ডারে আছে, যেটা নিয়ে আমি পাজলড হয়ে গেছি। সেটা হচ্ছে যে তার ইয়ে চলে গেছে, তার সুগার চলে গিয়েছে, তার কোলেস্টেরল চলে গিয়েছে, তার প্রেশার, হাই প্রেশার চলে গিয়েছে, কিন্তু থাইরয়েডের ব্যাপারটা বড্ড ফ্লাকচুয়েট করছে। অরামেটালিকাম দেওয়া ছিল, পরবর্তীকালে তাকে আমি একটা ইগনেসিয়া দিয়েছিলাম, তারপরে আর কোনো ওষুধ দিতে পারিনি গত বছর খানিকের মধ্যে। তাহলে এই যে পেশেন্টের এই যে চরিত্রটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই ওষুধের সে কাজ করছে তো। এবং এবং এই অরামেটালিকাম দেওয়ার মাস 3 মধ্যে সুগারের ওষুধ তাকে ছাড়তে বাধ্য হয়েছে। সুগার এমন ভাবে ফল করে, ডাক্তার নিজেই ভয় বন্ধ করে দিয়েছে, না না এটা দেওয়া যাবে। কোলেস্ট্রল ভেবে দেখে যে কোলেস্ট্রল নর্মাল এসে গেছে। এই যে ব্যাপারগুলো আসছে, এগুলো তার মানে কি, যে ওই রকম একটা ইয়েতেও যদি কনস্টিটিউশনাল ড্রাগ যদি আপনি ঠিক দিতে পারেন, আর পেশেন্টকে যদি কিছু ম্যানেজমেন্ট দিতে পারেন, ম্যানেজমেন্ট বলতে এই সকল এত ইয়ে প্র্যাকটিস অফ মেডিসিনের ম্যানেজমেন্টের কথা বলছি না, সেটা যদি যুক্তিসঙ্গত হয় অবশ্যই দেবো। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে আগে ট্যালি করে যুক্তি দিয়ে বেছে নেবো, বুঝে নেবো, তারপরে দেবো। কারণ আমরা রোগী অনুসারে দেব, রোগী অনুসারে আমরা দেব।
রোগীর কিসে ভালো মন্দ সেটা বুঝতে হবে, সেটা বুঝিয়ে আমরা করবো। তাহলে কি হলো, এই যে পেশেন্টটা যেটা আছে এটা ভালো আছে, কিন্তু তাকে ওটা আমি ইয়েটা করতে পারছি না, কারণ আছে, তার কিছু মেন্টাল মেন্টাল সমস্যা তার কিছু আছে। কিন্তু এইটা তো অজুহাত হতে পারে না। এখনো আন্ডার ট্রিটমেন্ট আছে, থাকুক, অসুবিধা কিছু নেই, ট্রিটমেন্ট চলুক। এরপরে কি বলছে, arrest some elimination of some part of the organism, কোনো পার্টের একটা এলিমিনেটিং প্রসেসটাকে সে কি এলিমিনেশনটাকে বন্ধ করে দিচ্ছে। যেমন ধরুন আপনার ইয়ে হয়েছে, কান দিয়ে পুঁজ পড়েছে, ওষুধ দিয়ে ওটা বন্ধ করে দিল, তাহলে এলিমিনেটিং একটা প্রসেস চলছিল, ওটা বন্ধ হয়ে গেল। আরটা কি হলো, আরটা কি বলছে যে a closure of the sluice gate যেটা বলে of relief of disease body, এই ডিজিজ বডির থেকে যেভাবে আর কি এলিমিনেটিং প্রসেস গুলো হয়, এলিমিনেটিং প্রসেস অনেকভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে, সেই এলিমিনেটিং প্রসেস গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই নাকি বিজ্ঞান। দেখো আমি কমিয়ে দিয়েছি, বিবেক কি বলে? বিবেক তো তা বলে না। আপনি দেখুন ভ্যাকসিনেশনের জায়গায় আসুন, সেখানে কি করা আছে, ফিজিওলজিক্যাল প্রসেসটা যেটা আছে, যেটা রোগ প্রতিরোধের জন্য যে প্রসেস আছে, সেই প্রসেসটাকে কিন্তু হ্যাম্পার করা হচ্ছে। হ্যাম্পার করে একটা আর্টিফিশিয়াল প্রসেস সেখানে যোগ করা হচ্ছে, যোগ করে সেটা দেওয়া হচ্ছে, তার ফল যা হবার তাই হচ্ছে। এবং আমরা এগুলো ভুক্তভোগী, আমরা রেকর্ড করতে গিয়ে আমরা বহু জায়গায় আমরা এরকম দেখতে পাই। আমি যেমন এই কদিন আগে একটা পেশেন্টকে আমি বলেছি, বাচ্চা কিছু সমস্যা হচ্ছে, আমার বাবা তোমার ওই ভ্যাকসিন বন্ধ না করলে তো আমি তোমার বাচ্চাকে দেখবো, এইটা তো মুশকিলে ফেললেন, এই আরো এই দুটো ভ্যাকসিন আছে, নিউমোনিয়ার কি একটা কি সব আছে বলে। বাবা নমস্কার করছি, বাবা তুমি সব করে টোরে এসো, আমি এখন ওষুধ দেবো না, দিয়ে আমার সব বন্ধ সময়। না আপনি দিলে খুব ভালো, আমি তুমি তো হোমিওপ্যাথি করেছো, কি রেজাল্ট হয়েছে? না কিছু হয়নি, ভালো কিছু হয়নি, আমার ভালো হবেও না, তুমি যদি করতে পারো তবে এসো, নাহলে আমার শর্তে রাজি হলে আমি তোমাকে বলবো। না আপনি তো আমাকে ভালো করে দিয়েছিলেন, ওকে ভালো করে দিয়েছিলাম মানে ওর আয়ের ইয়ে ছিল 8 -8 পরে কত সে, মানে ভালো দেখতেই পেত না। সেটা ওর একটা একজিমা বার করে, ওটা ল্যাগোপোডিয়াম দিয়ে একজিমা বার করেছিলাম ছেলেটা, সেই একজিমা সেরেও যায়। সেই একজিমাটা বার করার পর তার 1 পয়েন্ট কত দিয়ে সে মাইনাসে ওই দাঁড়িয়ে আছে, সে আজকে প্রায় 10-12 বছর হয়ে গেল, আরো বেশি হবে। বলছে যে আমার সঙ্গে সেদিনও দেখা যাচ্ছে বাজারে, মানে আমার চোখটা কিন্তু একটা জায়গায় স্ট্যাটিক হয়ে গেছে, ও বাড়েও না কমে না, এক জায়গায় দাঁড়িয়ে। বোঝা যাচ্ছে এটা কিন্তু যিনি ওনার আইপিএস এর স্ত্রী তার্য হয়ে গেছে, এটা কি করে সম্ভব? কমছে কি করে? আস্তে আস্তে কমেছে তো, একটার পর একটা ওকে গ্যাস পাল্টা যাচ্ছে 2-3 মাস অন্তর করে। তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি কি দিতে পারে আপনাদের ধারণা নেই। আর সত্যি কথা বলতে কি, পেশেন্টের যদি এই ধরনের আরোগ্য হয় বা এই ধরনের যদি অসাধারণ রেজাল্ট হয়, এটা এই আনন্দ কি পয়সা দিয়ে পাওয়া যায়? পয়সা কি এত আনন্দ দেয়? পয়সা তো আপনাকে চঞ্চল করবে, পয়সা আপনাকে অহংকারী করবে। কিন্তু এটা এটা শুধু আনন্দ, নির্মল আনন্দ, নির্মল আনন্দ। এই নির্মল আনন্দটা আমাদের জীবন থেকে এখন চলে গিয়েছে প্রায়। সেটা আমাদের দোষ আছে, দোষ নেই তা তো না, শুধু সমাজ ব্যবস্থা আর পাড়ার দোষ দিলে হবে? আমরা নিজেরা কি করছি সেটা তো ভাবতে হবে। এবার আসা যাক এবার কি বলছে, এরপরে আরটা কি করছে, আমরা শুধু এইটুকু বলি, তারপরে বলছি এক্সটার্নাল এক্সপ্রেশন অফ দ্য ডিজিজ, এটাকেও আমরা সাপ্রেস করে দিচ্ছি। এক্সটার্নাল এক্সপ্রেশন তো আমরা সাপ্রেস করি তো, মরম মরম দিয়ে করি তো। এর ফলে কি হবে, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি তার কিন্তু প্যাথোলজিক্যাল স্টেট মায়োজোমিক অ্যাকশনটা কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে, এটার ফলে মায়োজোমিক অ্যাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। ন্যাচারাল যেভাবে মায়োজোমিক অ্যাকশনটা হচ্ছিল, যখন আমরা একটু বাইরে কিছু করে দিলাম, মায়োজোমিক অ্যাকশন তখন কি হবে, ইন্টেরিয়ার ঢুকে যাবে, ইন্টেরিয়ার গিয়ে একটা
ভালো অর্গান খুঁজবে, যতক্ষণ না ভালো অর্গান পায় বা ভালো জায়গা না পায় ততক্ষণ সে কিন্তু ভদ্র থাকবে পেশেন্ট। তাহলে এইগুলো আমরা কিন্তু দেখতে পাই। তারপর কি বলছে, হুইচ অ্যাক্ট, এবার তারপর কি বলছে, এবার কি বলছে, হুইচ ইজ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, ফ্রম উইদিন আউটওয়ার্ডস, and the unnatural procedure is to hinder or arrest that process. এই যে প্রসেস ডিজি আরোগ্যের ক্ষেত্রে অ্যাবাভ ডাউনওয়ার্ডস আসবে, যেটা আমি একটু আগে বলছিলাম, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড আসবে, এই প্রসেসটাকে সে অ্যারেস্ট করে, এই প্রসেসটাকে সে অ্যারেস্ট করে দেবে। এবার দেখুন, in fact it is an arrest of the process that constitutes a suppression or stasis of organ or localized that were sound and well before the backward movement of the disease took place. সোজা কথা, এই যে ব্যাকওয়ার্ড মুভমেন্ট, মানে মুভমেন্টটা কেমন হয়, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড টু, উল্টো মুভমেন্ট হবে, আউটওয়ার্ড টু ইনওয়ার্ড হবে। এই যে ব্যাকওয়ার্ড মুভমেন্ট যেটা হবে, এই মুভমেন্টটা হলে পেশেন্টের কি হবে, পেশেন্টের সর্বনাশ ছাড়া আর কিছু হবে না, এবং যে অর্গানগুলো সাউন্ড ছিল, ভালো ছিল, সুস্থ ছিল, সেগুলো আক্রান্ত হবে। আজকাল দেখতেই পাবেন অর্গানের উপরে, বিভিন্ন রকম অর্গানের ডিজিজের উপরে, অর্গানের ডিজিজে ভুগছে। আজকাল দেখবেন ছেলেদের মধ্যে, বা বিশেষ করে মেয়ে, একটু মোটা সোটা ছেলে মেয়ে হলেই দেখতে পাচ্ছি একটা আলট্রাসাউন্ড করে ফ্যাটি লিভার 1 স্টেজ নিয়ে চলে আসলো। এগুলো ঘরে ঘরে দেখতে পাবো। শুধু ওষুধ দিলে সারবে কি, তার লাইফস্টাইলটা তো চেঞ্জ করতে হবে, এবং সেটা করতে গিয়ে দেখবেন পেশেন্ট কিন্তু ঘাড় ঘোরাতে শুরু করবে, আপনাকেও ঘাড় ঘুরিয়ে দিতে হবে। কারণ মনে রাখবেন যে আপনার মর্যাদার থেকে হোমিওপ্যাথির মর্যাদা অনেক বেশি। আপনার কথা যদি না শুনেছে, তাকে আমি কিছু করতে পারবেন না। আলটিমেটলি পেশেন্টকে সবসময় অর্ডার করতে হবে। এটা ডক্টর কেশি দাস বারবার বলতে, ইউ শুড বি ইন অর্ডার মেন্টালিটি। হ্যাঁ, তোরা সার্ভ করবি না, সার্ভিস করছিস না, তোরা অর্ডার করবি, মানে ভালো, না মানে ছেড়ে। এই যে বর্তমান যুগে অর্ডারের ব্যাপারটা নিয়ে, আমি তো পয়সা দিই, আমি কেন অর্ডার শুনবো? আপনি ওষুধ সারিয়ে দেন, যত দামি ওষুধ লাগে সারিয়ে দেন, সেখানে সেই পয়সাটাই যত দামি, এর মধ্যে কোনো বুদ্ধি কিছু নেই, এর মধ্যে কোনো ইন্টেলেকচুয়ালিটি কিছু নেই, শুধু দাম দিয়ে কেনা, দাম দিয়ে অর্জন করা। কিন্তু আমি কোনো পরিবর্তন করবো না আমার জীবন, এই যে জীবন শৈলী যেটা, এটা আমি পরিবর্তন করবো না। ফলে এইরকম ঘটনা তো আপনি দেখতেই পাবেন চিকিৎসা করতে গিয়ে, প্রতিদিনই দেখতে পাবেন। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে, এবং আমরা কিন্তু পেশেন্টকে সরাসরি এইভাবে তুমি চলতে পারলে তুমি ওষুধ খাওয়া, না ছেড়ে দাও। তারপর কি বলছেন এখানে, এই মেথডে যদি যায় তাহলে কি হবে, একটা ডিস্ট্রাকটিভ প্রসেস হবে, এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, এটা সবসময় হয় তা নয়, কিন্তু অনেক সময় একটু দেরিও হয়। when we think we have checked the process of an external disease process কি চেক করে দিই আমরা, which is a manifestation of an internal one by local measure, we are greatly mistaken, for there really is no such a thing as external disease. এই যে এক্সটার্নাল মেজার যদি আমরা এরকম ভাবে যদি চেক করে দিই, তাহলে দেখা যাবে ইন্টারনাল ডিজিজ কিছু তৈরি হচ্ছে, ম্যানিফেস্টেশন হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু সেটা বুঝতে পারি, আমরা এক্সটার্নাল ডিজিজটা চলে গিয়েছি। এটা তো একটা ভাওতাবাজি, অ্যাকচুয়ালি রোগীর সঙ্গে ভাওতাবাজি, বা মানব জাতির সঙ্গে ভাওতাবাজি। এই ভাওতাবাজিটা আমরা পছন্দ করছি এখন। আমরা তো সরাতে শুরু করেছি স্কিন ডিজিজ, সোরাইসিস, স্কিন এরাপশন, হোমিওপ্যাথি চিকিৎসা, সোরাইসিসের, অ্যালার্জির চিকিৎসা, বিভিন্ন সকল ওই নাম ধরে ধরে হোমিওপ্যাথি চিকিৎসা।
আমরা তো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি না, আমরা ওই নামের মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারছি না, পেশেন্টটাকে আমরা পাচ্ছি না বা খুঁজছি না। আচ্ছা, আপনার অনেকটা আসলাম, কিন্তু আপনাদের কি বিরক্ত লাগছে? নাহলে আজকে ছেড়ে দেবো, পরের দিন আবার একটু ইয়ে করবো। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বাস চলুক চলুক স্যার চলুক। এবার এই যে সাপ্রেশন হচ্ছে তার ফলে কি হচ্ছে, দ্য ইন্টারনাল ডিজিজ for a time becomes more latent or shows up as it were in its action for a time, but it soon assumes its former mode of action, though often change in a direction and vibration. দারুণ কথাটা এখানে বলছেন, বলছেন এই যে আমরা ডিজিজ গুলো সাপ্রেশন করছি তারা কি করবে, আলটিমেটলি লেটেন্ট কন্ডিশনে চলে যাবে এবং একটা সময় গিয়ে কিন্তু সে আবার শুধু আসলে সে অ্যাটাক করবে, অ্যাটাক করে এরা অনেক সময় ডিরেকশনটাও চেঞ্জ করে ফেলতে পারে, ডিরেকশনটাও চেঞ্জ করে ফেলতে পারে। এই যে চেঞ্জ করতে পারে এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে চাই না বা বুঝি না, আমরা শুধু একটা রোগের নামের মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলি। এরপর কি বলছে, ফর এ লং পিরিয়ড অফ টাইম ইট ইজ সাইলেন্টলি গ্যাদারিং স্ট্রেংথ, ওই যেগুলো শুধু আসলে মিটিয়ে দেবে, একটু আগে বললাম না, for a long period of time it is silently gathering, long period ধরে সেটা কিন্তু silently gathering, জড়ো হতে থাকে, gathering শুধু আসলে আর কি, gathering strength in some other gathering strength, sorry ইয়ে হয়ে গেছে লাইন ইয়ে করে, strength in some other direction by or preparing to undermine a new localities, ওই যে নতুন লোকালিটি অন্য জায়গায় সে অ্যাটাক করবে, and unobservably instilling itself into a innermost center of the life, the innermost life of center সে কিন্তু ওখানে সে চলে যাচ্ছে। তারপর কি বলছে হ্যানিম্যান, এরপরে বলছে হ্যানিম্যান compares the suppression of a pain or acute disease to the poor man, suppression of pain or acute disease suppression এর কথা হ্যানিম্যান কি বলছেন, একটু ইয়ে করি পরে ইয়ে শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, কি বলছেন এখানে, পেন বা অ্যাকুট ডিজিজ এর ক্ষেত্রে যদি আমরা ওটাকে সাপ্রেশন ইয়ে করি, টু দি পোর ম্যান হু ইজ গেট রিড অফ ইজ প্রপার্টি স্টোল এ লার্জার সাম অফ, এখানে তারপর একটা উদাহরণ দিয়ে ক্যানিম্যান বলেছে, কি অসাধারণ উদাহরণ দেখুন। তিনি বলছেন যে এই যে আমরা অ্যাকুট ডিজিজ গুলোকে সাপ্রেশন করছি, পেন বা অ্যাকুট কন্ডিশন যাওয়ার পর যা খুশি বলুন, এটার সঙ্গে তুলনা তিনি কি করেছেন, হ্যানিম্যান কি বলছেন, টু এ পুয়ার ম্যান, একজন খুব দরিদ্র লোক, হু ক্যান গেট রিড অফ হিজ পভার্টি, তার ওই সে কি করলো তার ওই তার পভার্টি বলতে আর কি দারিদ্র দূর করার জন্য, স্টোল এ লার্জ সাম অফ মানি, স্টোল মানে চুরি করলো, সাম অফ মানি, and in place of obtaining real wealth, সে কিন্তু রিয়েল প্রকৃতপক্ষে সে সম্পদ বলতে যেটা বলতে সেটা কিন্তু সে অর্জন করলো না। হি গোস টু দা ডানজিয়ন অর প্রিজন, ডানজিয়ন মানে সে ওই আধার পক্ষে সে পরবর্তীকাল শাস্তি স্বরূপ সে কোথায় যাবে, জেলে যাবে, এটা ধরা পড়বে, ধরা পড়ে সে জেলে যাবে। এখানেও তাই, যখন এই অ্যাকুট কন্ডিশন গুলো আমরা এইভাবে কমিয়ে দিচ্ছি বা সিঙ্গেল মেডিসিন, কি সিঙ্গেল সিমটমে হোমিওপ্যাথি, মানে হোমিওপ্যাথি নামটা জুড়ে দিলেই হয়ে গেল, দেখতে হবে না সিঙ্গেল সিমটমে হোমিওপ্যাথি। এখন বিশ্ববিখ্যাত লোকেরাও এরকম করছেন, তারা বলছেন ভয় পেয়েছি একটি ওষুধ চলছে, বিশাল নাম করালো পৃথিবীর, তার নামটা নাই নিলাম, চলছে এরকম, সবই হোমিওপ্যাথি নামে চলছে। তাহলে এখানে তাহলে কি আছে, এখানে হ্যানিম্যান কি বলছেন, হ্যানিম্যানের কথাটা কি বলছেন, কি অসাধারণ কথা বলেছেন, যে যদি একজন তার দারিদ্র কারণে যদি চুরি করে, তার আলটিমেটলি সে কোথায় ধরা পড়বে, ধরা পড়ে তাকে জেলে যেতে হবে বা অন্ধ কারাগারে সে আটকে থাকতে হবে তাকে। এখানেও তার জীবনটা ভবিষ্যতে কিন্তু ওই জায়গা গিয়ে পৌঁছবে, মানে রোগের, এখানে কারাগার বলতে কি রোগের কারাগারে, রোগের কারাগারের মধ্যে সে নেমে, ওইখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না।
কি অসাধারণ কথা হ্যানিম্যানের, যেটা এখানে যে চ্যানেল তুলে ধরেছে। তারপরে কি বলছে, such changes, such procedures must be paid back in same coin। অসাধারণ কথা। ঢিলটি মারলেও পাটকেলটি খেতে হবে, মানে তোমাকে ওই এটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে এই ধরনের কাজ করার জন্য। এই কাজ তো গোটা পৃথিবী করে চলেছে, আমরাও সেটা করছি। আমরা আজকাল তো এভিডেন্স বেসের নাম করে এইসব কাণ্ড কারখানাগুলো করছি। সেখানে হোমিওপ্যাথিক ল ফলো করছে, দেখাও, তাহলে মেনে দেবো, লয়ের কোনো ব্যাপার নেই, ল শো করতে হবে। এরপরে কি বলছে, sin is the transgression of law, sin is a transgression of law। তার মানে পাপ কাকে বলছে, ল, বা তুমি ল যদি ভায়োলেট করো বা ল যদি তুমি লঙ্ঘন করো সেটাই তোমার পাপ। The wages of sin is death, পাপের বেতন হচ্ছে, ওয়েজেস মানে হচ্ছে মূল্য, এখানে বেতন বললে ভালো হবে, বেতন হচ্ছে মৃত্যু, মৃত্যু রোগ তো হবেই। So any transgression of a physiological or therapeutic law being forth a death process and its wages is more disease and deepest laid claims of the destruction। বলছি এই যে কথাটা এখানে বলছেন, যে এই চ্যালেঞ্জ বলছে, এইরকম যদি আমরা লঙ্ঘন করি, ফিজিওলজিক্যাল ল, শারীরবৃত্তীয় যেসব ল আছে সেগুলো যদি ইয়ে করি, বা থেরাপিউটিক ক্ষেত্রে যে ল যদি আমরা না মানি, মানে সিমিলার মেথড যদি করি, সিমিলার মেথড হচ্ছে ল, এর আন্ডারে চলে আসবে, তাহলে কি হবে, এটা হচ্ছে ডেথ প্রসেসকে ইয়ে করবে, এবং তারপর আলটিমেটলি কি হবে, মোর ওয়েজেস, আরো বেশি তার রোগ আসবে, আরো গভীর অংশে তার রোগ ছড়িয়ে পড়বে, পেশেন্টের লেট প্লেন্স অফ ডিস্ট্রাকশন, আরো ধ্বংসাত্মক প্রক্রিয়া যাবে। আপনি, আমার তো এরকম বহু পেশেন্ট আছে, আমি দেখি 15টা 16টা 18টা ওষুধ খাচ্ছি, আস্তে 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 কমাতে কমাতে নিয়ে আসছি। মানে এই যে কমাতে কমাতে নিয়ে আসি, কমানোটা তো সোজা নয়, কিন্তু খুব ভালো রকম নলেজ না থাকলে আমি বিপদে পড়ে যাবেন, কিন্তু হঠাৎ করে উইথড্র করা যাবে না, খুব বুঝে সুঝে করতে হবে। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দ্য মায়াজম, মায়াজমের থেকে এদের কোনো রক্ষে নেই, মায়াজম তার কাজ করবি, তুমি যতই পাকামি করো যাই করো, প্রকৃতি ছাড়বে না। কি অ্যাকশনস অর ওয়ার্কিং, মানে মায়াজমের অ্যাকশন বা তার কাজকর্ম প্রসেস আর কি, বাট থ্রু দ্য রেকগনিশন অফ ল, মায়াজমের প্রসেস বা ইয়ে, এটা একমাত্র লয়ের আন্ডার দিয়ে এটা যদি কাজ করে তাহলে কি হবে, আর যদি লয়ের আন্ডারে যদি না যায় তাহলে কিন্তু সাপ্রেশন হবে। If we do not recognize law in all things, আমরা যদি লটাকে যদি রেকগনাইজ না মানি, যদি we are compelled to suffer from the result of no law, আমরা রেজাল্ট ল না থাকলে পরে, যে আইন শৃঙ্খলা যদি না থাকে, তার ফলটা আমাদের ভোগ করতে হবে। and that is therapeutic anarchy। থেরাপিউটিক মানে এই রোগগত বা চিকিৎসাগত, অ্যানার্কি বলতে কি নৈরাজ্য, নৈরাজ্যে 15টা 16টা ওষুধ দিচ্ছে, মানে দিয়েই যাচ্ছে, তাও সামলাতে পারছে না, বেড়েই চলেছে বছর বছর। and for that is what no law lives on। নো ল যদি না থাকে তাহলে এরকম ভাবে হোমিওপ্যাথির ক্ষেত্রে 16টা ওষুধ লাগে কি লাগে না? হোমিওপ্যাথির ক্ষেত্রে কি এরকম লাগে যে তোমাকে দুবেলা খেতে হবে, 4 ঘন্টা অন্তর খেতে হবে, 6 ঘন্টা অন্তর খেতে হবে, এরকম লাগে কি অ্যাকুট কেস ছাড়া? অ্যাকুট কেস আগে তো দিতাম এরকম, এখন আমি সেটা বলি না, আমি এখন বলি এই সঙ্গে দিলাম, আগে জলের ওষুধটা ইয়ে করে ঠাকাও, 4 ঘন্টা পরে তুমি দেখবে তুমি কেমন আছো, যদি বেটার অনুভব করো তাহলে জলের ওষুধটা খাবে না, পুড়িয়া। আগে তো এই 4 ঘন্টা অন্তর পাল্টাপাল্টি করে দিতাম, 4 ঘন্টা পরে আগে জল দিতাম, তারপর পুড়িয়া দিতাম, তারপর আবার 4 ঘন্টা মধ্যে জল দিতাম। এটা একটা রুটিন কথা, রুটিন কিন্তু হোমিওপ্যাথিতে হয় না। এটা বহু বছর করেছি, স্বীকার করছি বহু বছর করছি, বাট ইট ইজ নট রাইট। আমার প্রয়োজন যতটা ততটা দেবো, এটা মাথায় রাখতে হবে। এবার 4 ঘন্টা অন্তর দেবে না 6 ঘন্টা অন্তর দেবে, এটা চিকিৎসার ডিসিশন, চিকিৎসকের ডিসিশন অনুসারে করতে হবে। এটা তো ওরকম ফিক্সড কিছু হয় না। আপাতত আমি এইটুকুই বললাম, বলে আজকে আলোচনা শেষ করলাম। এখানে সিনিয়র যিনি থাকেন, এটা নিয়ে কিছু যদি যোগ করা থাকে যোগ করুন, যদি না থাকে তাহলে প্রশ্ন কিছু আসতে পারে, ইয়ে করবো।
সঙ্গে আলোচনা করবো। আচ্ছা দীপেন, শোনো বাবা, তুমি এইটা করে নিয়ে তুমি এরপরে এটা আলাদা করে রেকর্ড করবে, বুঝেছো? পারবে? আচ্ছা স্যার, ঠিক আছে। ভালো হবে। আচ্ছা, আজকে যতটুকু আলোচনা হলো, কেউ যদি কিছু অ্যাড করতে চান। আচ্ছা, আমাদের মধ্যে আমি নিজের অধিকারী স্যারকে যেতে দিতে চাইছি, স্যার যদি কিছু বলেন। না, দীপেন আলাদাভাবে কিছু বলার নেই। আমাদেরও তো খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়গুলো তুলে ধরলেন। ঠিকই বিষয়, একদম হেলেনের যে বিষয়গুলো উম, মানে উনি তুলে ধরলেন এবং প্র্যাকটিক্যাল জায়গাগুলো যেগুলো তুলে ধরলেন, এগুলোতে আলাদাভাবে কিছু সংযোজনে নেই। আহ অমরনাথবাবু এই পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ অমরনাথবাবুকে জানাচ্ছি, যে নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের জন্য এরকম ভাবে ক্লাস নিচ্ছেন, এটা খুবই ভালো বিষয়। বিশেষ কিছু বলার নেই, আমি শুনতেই এসেছিলাম আজকে, খুব ভালো লাগলো ক্লাস শুনতে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আমরা দ্বিতীয় পর্বে চলে যাবো। আমি মেসেজ বক্সে দিয়ে দিয়েছি আমাদের আজকের গল্প। সেই গল্পের মাধ্যমে আমরা রুব্রিক বাছাই করব। আপনারা রেসপন্স করবেন মাঝে মাঝে। যদি নাও পারেন, তাও অন্তত চেষ্টা করুন আপনারা। এটাই বলার ছিল। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিট একটু সময় আচ্ছা নিচ্ছি। আচ্ছা, শোনো বাবা, ওটা কেউ কেউ পড়ে পড়ে শোনাতে হবে। তুমি কি ওটা পড়ে শোনাতে পারবে না? আমি পড়ে শোনাতে গেলে তো আমি আবার ওই দেখতে হবে, দেখে দেখে বলতে হবে। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, একটা একটা করে লাইন বলবে, আলোচনা করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, একটু সময় নিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, তুই রেকর্ড করবে, সেটা আলাদা করে রেকর্ড করবে।